দিল্লিতে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা, অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ। ডিসি নয়, ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার দাবি বিএনপির। তফসিলের পর মাঠ প্রশাসনের রদবদল চায় জামায়াত। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। বললেন, সেনাবাহিনীর সিদ্ধান্তে বিপদ থেকে মুক্তি পায় দেশ। মানবতা বিরোধী অপরাধ মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিতে মবক্রেসি ভায়োলেন্স, ভোটের মাধ্যমে গণতন্ত্র রক্ষায় বিএনপির লক্ষ্য। নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিসিএএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন, গ্রহণযোগ্য ভোট আয়োজনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ। এদিকে তফসিলের পর মাঠ প্রশাসনের প্রয়োজনে লটারির মাধ্যমে একযোগে রদবদলের পরামর্শ দিয়েছে জামায়াত। আর ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দেখতে চায় বিএনপি। এছাড়া মতামত না নিয়ে আচরণবিধি নির্ধারণ সহ নানা বিষয়ে ইসির সিদ্ধান্তের সমালোচনা করেন রাজনীতিকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বুধবার নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে চতুর্থ দিনের প্রথমার্ধের সংলাপে যোগ দেয় জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ 6টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর সহায়তার প্রয়োজন। আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আমি আর কথা বাড়াই না। আপনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আপনাদের সহযোগিতার প্রত্যাশা রইল আপনাদের কাছ থেকে। নির্বাচনের তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে একযোগে রদবদল সহ বিভিন্ন দাবি তুলে ধরেন জামায়াত নেতারা। আর ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা বানানোর দাবি জানায় বিএনপি। প্রতি ভোট কেন্দ্রে সেনা মোতায়েন, নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য সন্ত্রাসী যারা ভোট ডাকাত, যারা বাধা সৃষ্টি করে, নাশকতা করে, তাদেরকে একটু চাপে রাখতে গেলে, ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবে, তুমি ভোট কেন্দ্রে যাও। সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে, এই মেসেজটাই তার জন্য যথেষ্ট। যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমি যদি নির্বাচনে মানুষ আমাকে ভোট না দেয়, আমি তো জোর করে ভোট নিয়ে করতে পারবো। লজ্জাজনক বিষয় তার কিছু হতে পারে না। কাজেই আমরা চাই আপনাদের সব রকমের সহযোগিতা করবো, কিন্তু আপনারা শক্ত থাকেন, আপনারা সিদ্ধান্তগুলো নেন। ইউ হ্যাভ দ্য পাওয়ার এন্ড দ্য অথরিটি। এদিকে ভোটের প্রচারে পোস্টার বন্ধ করে দিয়ে নানা ধরনের অমূলক বিষয় যুক্ত করায় আচরণ বিধি বাস্তবায়নে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির নেতারা। ক্ষোভ জানান অন্যান্য দলের নেতারাও। কারণ নির্বাচনী আমেজ বলতে আমরা যেগুলো বুঝি, নির্বাচনী আমেজ বলতে আমরা পোস্টারিং বুঝি, আমরা মাইকিং বুঝি, আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি। মোবাইল ফাইন্যান্সিং যে কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাও ইলেকশন কমিশনের জমা দেবে, যে আমার এটার মধ্যে দিয়ে লেনদেন হবে এবং দুটো লেনদেনই তখন রিপোর্ট আকারে জমা দেবে। কারণ মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের লেনদেনের একটা পাওয়া যায়। এআই জেনারেটেড ভিডিও এবং ডিপ ফেক ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কা রয়েছে। প্রার্থীদের জামানত 20,000 টাকা পুনর্নির্ধারণ করতে হবে। এটা আগেও ছিল, এখন সাম্প্রতিক সময়ে 50,000 টাকা করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সম্পৃক্ততা জোরদারের দাবিও জানায় রাজনৈতিক নেতৃবৃন্দ। জাতীয় পার্টি ও 14 দলকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বেলা 11টায় এ বৈঠক হয়। বৈঠকে সিএসসির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশের সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। 7ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ স্তরের বৈঠকে অংশ নিয়ে ডক্টর খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। গেল ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারত সফরে যান। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 127 পিরোজপুর 1-এ।
স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পিরোজপুর 1 আসনে। এই আসনটি পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাফাজ্জল হোসাইন ফরিদ। স্বাগত আপনাকে। প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কি ধরনের সাড়া পাচ্ছেন আপনারা? আমি শুরুতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিবিসি টেলিভিশন কষ্ট স্বীকার করে পিরোজপুর এসে গণমানুষের যে সাক্ষাৎকার নিচ্ছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি টেলিভিশনকে। আমরা মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন, পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী 1996 সন থেকে এখানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই এলাকারই গণমানুষের নেতা, গণমানুষের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআনের পাখি হিসাবে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমুল্লাহ। তিনি পিরোজপুর অবহেলিত, পিরোজপুর অনুন্নত পিরোজপুরকে উন্নত করার স্বার্থে তিনি আপ্রাণ চেষ্টা করছেন দীর্ঘ 10 বছর, এবং আমরা পিরোজপুরবাসী অত্যন্ত কৃতজ্ঞ যে তার প্রচেষ্টার ফলে অবহেলিত পিরোজপুরকে তিনি উন্নতির একটি রূপকার হিসেবে তিনি এখানে চেষ্টা করেছেন, যার ফলে পিরোজপুরের মানুষ আন্তরিকভাবে তাকে স্মরণ করে এবং তার প্রতি কৃতজ্ঞ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান আলহাজ মাসুদ সাঈদী এখানকার প্রার্থী। আমরা যেটা আমাদের এই ময়দান থেকে যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে এখানকার মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন, ঠিক তেমনি তার সুযোগ্য সন্তান যিনি এখানে প্রার্থী তাকেও সেভাবে ভালোবাসেন, এবং গণমানুষের ভিতরে আমরা একটি সারা লক্ষ্য করতেছি। এখানের যে স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে আপনারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের? উন্নয়নের ক্ষেত্রে এই অবহেলিত পিরোজপুরে যে কাজগুলো এখনও সম্পন্ন হয়নি, বিগত 17টি বছর স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে এখানে এমপি এবং মন্ত্রী এখানে ছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে রাস্তাঘাট, পোল, ব্রিজ এগুলো করে গেছেন, তারপরে আর কিছু এখানে হয়নি। এটা অত্যন্ত পিরোজপুরবাসীর জন্য কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আমরা যতদূর জানি দেশের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার এই জেলায়, তো সেই অনুযায়ী কি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, নাকি আপনারা ক্ষমতায় গেলে বা আপনারা এই আসনে জয়লাভ করলে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? আমাদের পরিকল্পনা রয়েছে, যেহেতু পিরোজপুর বাংলাদেশের মধ্যে একটি উন্নত এবং শিক্ষিত একটি জনপদের নাম, আমাদের পরিকল্পনা আছে যে বেকার শিক্ষিত যে বেসব বেকার যুবকগুলো রয়েছে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতীয় সংসদে যাওয়ার তৌফিক দান করেন। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে পিরোজপুরের এই অবহেলিত পিরোজপুরের যারা শিক্ষিত যুবক কর্মসংস্থান অভাবে তারা এখনও বসে আছে, তাদেরকে আমরা কর্মসংস্থান ব্যবস্থা ইনশাআল্লাহ করব। নির্বাচনের ক্ষেত্রে সহ অবস্থান অন্যান্য দলগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ে আপনারা কি ভাবছেন? আমরা এখানে অন্যান্য দল যারা আছে আমরা মনে করি, এবং এখানের ভোটারও মনে করে, যেহেতু এই 1 নম্বর সিটটি 1991 সন থেকে জামায়াতে ইসলামী নির্বাচন করে আসছে, এবং 1996 থেকে এখানে আমাদের এমপি নির্বাচিত ছিলেন, আমরা মনে করি অন্যান্য দল যারা আছেন এখানে নির্বাচনে অতীতেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে খুব একটা সন্তোষজনক অবস্থানে তারা ছিল না। শেষ প্রশ্ন, একটু সংক্ষেপে যদি বলতেন যে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এই আসন থেকে? আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী রব্বুল আলামিনের উপরে ভরসা করে আমরা মনে করি যে এখানকার ভোটাররা দাঁড়িপাল্লার পক্ষে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে জাতীয় সংসদে আমাদের প্রার্থীকে প্রেরণ করবেন ইনশাআল্লাহ। আপনাকে যেমনটি শুনছিলাম, এখানে যারা প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা একেবারেই মাঠ পর্যায়ে পৌঁছে গেছেন এবং তারা নির্বাচনে জয় কামনা করছেন। তো আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা বলবো পরবর্তী বুলেটিনে। সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ব্যবসায়ী, আমলা ও রাজনীতিকদের সমন্বয়ে দেশে একটি গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছিল। এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল চামচা পুঁজিবাদ। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রতিষ্ঠিত হয়েছিল চোরতন্ত্র। সংস্কারের মাধ্যমে ভাঙতে হবে এই চোরতন্ত্র। বরিশালের নাগরিক সংলাপে এসব মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই, ক্রমান্বয়ে অনিবার্য ঘটনায় পরিণত হচ্ছে। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, নির্বাচনকে একটি সুযোগ হিসেবে দেখতে হবে। তিনি বলেন, আঞ্চলিক সমস্যাগুলো যেন রাজনৈতিক দলগুলো ইশতেহারে স্থান পায়, সেই জন্য এই সংলাপের আয়োজন। সভায় বিএনপি, জামায়াতে, বাসদ, এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বরিশালবাসীরা দাবি করেছেন যে স্থানীয়ভাবে যারা নির্বাচিত হবেন নির্বাচনী এলাকা পর্যায়ে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় এখানে সেইভাবে উঠে এসেছে বলে মনে হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 127 পিরোজপুর 1-এ। স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি পিরোজপুর 1 আসনে। এই আসনটি পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি, তবে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া হাওলাদার। স্বাগত আপনাকে। আমরা যতদূর জানি যে প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তো তারপরও আপনারা ভোটের মাঠে যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা কি বলছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভোটাররা বলছেন আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে শুরুর থেকে কাজ করে আসছে, প্রত্যেকটি ভোটারের মন জয় করে চলছে। কারণ ইসলামী আন্দোলন কোনো সন্ত্রাসের পক্ষে না, কোনো চাঁদাবাজির পক্ষে না, এবং তারা সবসময় মানুষের সেবায় নিয়োজিত ছিল। যেরকম করোনার সময় বাপ যখন মারা যায়, সন্তান বাপ থেকে দূরে ছিল, মা বাবার থেকে দূরে ছিল, এইরকম তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন সকলে মিশে এই করোনার সময়, যে সময় মহামারীর সময় ইসলামী আন্দোলন বিশাল উদ্যোগ নিয়ে ওই সমস্ত মৃত্যু ব্যক্তিদের লাশ গোছল করে জানাজা দিয়ে দাফন কাফনের সমাধান করেছেন। শুধু মুসলিমদেরকে না, অমুসলিম হিন্দুদেরকেও যেভাবে নিয়ম সেটা সব কিছু করে তাদের কাছে সুপুর্দ করেছেন। তারা তাদের মতন আপনার শেষ করেছেন তারা ইসলামী আন্দোলন। এই জন্য সমস্ত মুসলিম এবং অমুসলিম সমস্ত মানুষই চায় ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দিতে, যারা এতে করে ক্ষমতায় যায়, যাতে করে দেশের ভিতরে একটা সুন্দর সুশৃঙ্খলা এবং শান্তি দ্বারা বসবাস করতে পারে। প্রার্থী রয়েছেন কয়জন এই আসন থেকে, এবং আপনারা দল থেকে কিভাবে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তটি নেবেন? প্রার্থী অনেকই উপযুক্ত এখানে প্রার্থী আছেন, কিন্তু আমাদের এখানে নিয়ম হয়েছে সেন্ট্রাল থেকে যারা মুরব্বী যারা আছেন তারা যে সিদ্ধান্ত দেবেন, যাকে দেবেন সেটাই আমরা মেনে নেব। নাকি আসন বন্টনের বিষয়টি এখানে উঠে আসবে, যে আপনারা নতুন করে জোট গঠন, আসন বন্টনের বিষয়টা এখানে প্রাধান্য পাবে, এমন কিছু একটা? হ্যাঁ, যদি আলহামদুলিল্লাহ যদি ইসলামী যে 8টি দল ঐক্য হয়েছে, জোট হয়েছে, আমাদের আমির পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম তিনি বলেছেন যে ইসলামের পক্ষে একটি বাক্স হবে। যদি এইরকম জোট হয়ে যায়, আর যদি সুন্দর জোট হয়, যদি কোনো মুনাফিকে না করে, আর যদি একটি বাক্স হয়, তাহলে সেখান তো সমঝোতা আমাদের করতেই হবে। এলাকার উন্নয়নের স্বার্থে কি কি পরিকল্পনা করছেন, ভাবছেন যে আগামীর জনপ্রতিনিধি আপনাদের পক্ষে নির্বাচিত হলে কি কি পদক্ষেপ নেবেন উন্নয়নের ক্ষেত্রে, আর কি কি উন্নয়ন হয়নি বিগত দিনে? আমাদের পিরোজপুরের সবচেয়ে আমরা আসলে দুর্ভাগ্য যে আমাদের পিরোজপুর পৌরসভা কন, ইউনিয়ন কন, ওয়ার্ড কন, সমস্ত জায়গায় যাতায়াত মেইন রাস্তাটাই আপনার খারাপ। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন আমরা যদি ক্ষমতায় যেতে পারি, সংসদে যেতে পারি, আমাদের প্রথম কাজ হবে উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, যাতে করে অনেক জায়গায় দেখা যায় ব্রিজ নেই, আপনার এই বাঁশের চার, ছেলেমেয়েরা সেখান থেকে পার হয়ে স্কুলে যেতে পারে না, অনেক অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, রিক্সা এসে আহত হয়, পড়ে যায়। স্কুলের কথা বললেন, দেশের সবচেয়ে বেশি সাক্ষরতার হার এই জেলায়, তো তাদের যে কর্মসংস্থানের দরকার, সেই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন? এটা যদি ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ যদি ক্ষমতায় যায়, যেরকম যোগ্য ব্যক্তি, যে ব্যক্তি যেরকম যোগ্য, সে ব্যক্তি তাকে যোগ্য অনুযায়ী তাকে আপনার চাকরি দেওয়া হবে, বা তাকে ব্যবসার ব্যবস্থা করা হবে, বা তাকে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে কোনো মানুষ বেকার না থাকে। এই আসন থেকে আপনারা জয়ের কতটা আশা করছেন? আলহামদুলিল্লাহ আমরা জয়ের পুরোপুরি আশা করছি। কারণ হয়েছে আমরা এই 5 ফিট থেকে এই স্বাধীনের পর থেকে, ফ্যাসিস্টকে তাড়াবার পর থেকে আমরা এমন কোনো কাজ করি না যেটা আপনার
অর্থাৎ ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এই আসন থেকে এখনো প্রার্থী চূড়ান্ত না হলেও তারা জয়ের বিষয়ে আশাবাদী রয়েছেন। আমরা আজকে সারাদিন ছিলাম ঝালকাঠি 2 এবং পিরোজপুর 1 আসনে। পরবর্তীতে অন্য কোনো আসনে প্রার্থীর সাথে কথা হবে নির্বাচনী ভাবনা নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা বানানোর জোর দাবি জানিয়েছে বিএনপি। বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিষয়ে কথা বলবো অনলাইনে অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আমরা সংলাপের কথা শুনলাম, আমাদের প্রতিবেদন দেখলাম, সব মিলিয়ে কি মনে হচ্ছে, মানে এই নির্বাচন কমিশন বা এই ইসির অধীনে নির্বাচন কমিশন কি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা সামনের দিনে? কারণ হচ্ছে যে আমরা এরই মধ্যে দেখেছি রাজনৈতিক দলগুলো নানা বিষয়ে আপত্তি জানিয়েছে, ক্ষোভ জানিয়েছে, নানা দাবিও জানিয়েছে। আর মাত্র অল্প কিছুদিন রয়েছে এর আগে এই ধরনের সংলাপ, এই ধরনের রাজনৈতিক দলগুলোর কথাবার্তা, দাবি, এগুলো আসলে কিসের ইঙ্গিত বহন করে? এটা খুবই ইতিবাচক বলবো আমি, কারণ এ পর্যন্ত তো আমরা বিতর্ক দেখলাম জুলাই সনদ, তারপর জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ইত্যাদি নিয়ে। এখন রাজনৈতিক দলগুলো মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছে যে নির্বাচনটা করতে হবে, অর্থাৎ তারা নির্বাচনে যাবে। এখন সেক্ষেত্রে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন তাদের ডেকেছে, তাদের সাথে বৈঠক করেছে, আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের মনোভাব বুঝতে পারছে এবং তাদের দাবি দেওয়া দিয়েছে। এখানে তো আসলে এতটা বিতর্ক, এত প্রস্তাব এবং কোনোটার পক্ষে জোরালো বক্তব্য, কোনোটার পক্ষে জোরালো বক্তব্য, কোনোটার বিপক্ষে জোরালো বক্তব্যের একটাই কারণ, সেটা হচ্ছে যে পারস্পরিক আস্থার সংকট। মানে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যখন বিরোধী আন্দোলনে থাকে তখন যে তাদের মধ্যে ঐক্য দেখা দেয়, নির্বাচন বা সরকারে গেলে সেই ঐক্য অনেকটাই অবসান ঘটে, মানে ঐক্যটা থাকে না। নির্বাচন তো করবে জনগণ, তাদের ভোটাধিকার নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের, যেমন রাজনৈতিক দলগুলোরও। প্রধান নির্বাচন কমিশনার আচরণবিধির কথা বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ যে আচরণবিধি নিজে মেনে চলবেন এবং অন্যের যাতে আচরণবিধির বাইরে না যায় সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। আবার নির্বাচনী প্রচারের নামে অন্যকে বাধাগ্রস্ত করার কোনো এখতিয়ার বা কোনো সুযোগ থাকবে না, এটাও নিশ্চিত করতে হবে। প্রশাসনের ব্যাপারে যে বিভিন্ন রকম প্রস্তাব আসছে, বিএনপি বলেছে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা তাদের দিয়েই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হোক। জামাত ইসলাম বলছে লটারির মাধ্যমে করা হোক। এখন লটারির মাধ্যমে করাটা কতটা যৌক্তিক এই প্রশ্ন আসবে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল, অর্থাৎ তাদের কর্মকর্তাদের যদি দায়িত্বশীল পদে বসানো যায় সেটি একটি নিরপেক্ষ, মানে বিতর্কটা কম হবে। কারণ সাধারণত আমরা প্রশাসনের লোকদেরই, বিশেষ করে ডিসিদের এই দায়িত্ব দেওয়া হয়, এবং সেটা নিয়ে বিতর্ক হয় যে কে কোন দলের। যদিও এবারে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটি হচ্ছে, কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলো কিন্তু উপদেষ্টাদের দলীয়করণ করে ফেলছে। কেউ বলছেন অমুকে দলের অমুকে। জি সোহরাব হাসান, একটু থামিয়ে যদি জানতে চাই, জি এনসিপি কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আচরণবিধি মানানোর বিষয়ে এই ইসির, এই নির্বাচন কমিশনের সক্ষমতা নেই। তাদের এই অভিযোগের ব্যাপারে আসলে কি বলবেন? মানে আপনার কি মনে হয়? জি, অভিযোগ করতে পারে, এটি অন্য দল হয়তো অন্য ব্যাপারে অভিযোগ করেছে। নির্বাচন কমিশন কি সক্ষমতা দেখিয়ে প্রমাণ করতে হবে যে তাদের সক্ষমতা আছে, অর্থাৎ তাদের যে অভিযোগটা ভুল প্রমাণ করতে হবে, সেটি শুধু কথায় বললে হবে না, সেটি কাজে দেখাতে হবে। প্রয়োজনে তারা এদের সাথে আলাদাও কথা বলতে পারে, এনসিপির নেতাদের সাথে, যে কোথায় কোথায় তাদের আপত্তি আছে বা কোথায় তাদের অনাস্থা আছে, সেই অনাস্থাগুলো দূর করা। আর যদি শুধু সমালোচনার জন্য সমালোচনা করে থাকে রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু সমস্যার সমাধান পাওয়া যাবে না এবং সুষ্ঠু নির্বাচন
হলেও তাদের মধ্যে তারা অভিযোগ করবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি। এখানে পারস্পরিক আস্থা রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এবং নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা থাকতে হবে। আবার নির্বাচন কমিশনও তাদেরকে নির্বাচন কমিশনের যে সব বিধি আইন সেগুলো যাতে সবাই প্রতিপালন করে, সবাই মেনে চলেন এবং মেনে না চললে শাস্তির ব্যবস্থা করেন, তাহলেই কিন্তু এই আস্থাটা পুনরুদ্ধার হবে। আবারও জি, পারস্পরিক আস্থাও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর। অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।